দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নাশকতা সমর্থন করে না শিক্ষার্থীরা। আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এই কথা জানিয়েছেন। তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে আজ রাতেই আলোচনায় বসবেন তারা। এদিকে দুপক্ষকে বল প্রয়োগ পরিহার করে আলোচনার ক্ষেত্র প্রস্তুতের তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশ আরেফিন সিদ্দিক। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। গেল বুধবার রাতে এক বিবৃতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়। সরকারের সাথে আলোচনার জন্য নিজেদের আগ্রহের কথা জানান তিনি। এরপরই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে যে কোনো সময় শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক। তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। আমরা কোটা সংস্কারের পক্ষে। সরকারের সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের আন্দোলনকারীদের প্রস্তাব মেনে নিয়ে আদালতে ৮০% মেধায় নিয়োগের সুপারিশ করার সিদ্ধান্ত জানান। আমরা শিক্ষার্থীদের দাবির সাথে সঙ্গতি রেখে ৮০% মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐকমত্য পোষণ। মাঝখানে বেশ খানিকটা সময় পার হলেও এ প্রস্তাবের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে নৈরাজ্য নাশকতার সাথে কোনো সম্পর্ক নেই তাদের। এটা সমর্থনও করেন না তারা। আজ রাতেই নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে আরটিভিতে এক একান্ত সাক্ষাৎকারে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমরা সমন্বয়করা আজকে রাতে বসে সিদ্ধান্ত নিব যে কি করব, আমরা এরপরের পদক্ষেপ নিয়ে আমরা সরকারের সাথে আলোচনার কথা বলি। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারের আলোচনার বিকল্প দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশ আরেফিন সিদ্দিক। বৃহত্তর স্বার্থে দুই পক্ষকেই নমনীয় হওয়ার আহ্বান তার। সরকারের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, কারণ আমরা জানি যে কোনো জায়গায় যদি সংকট সৃষ্টি হয়, সমস্যা সৃষ্টি হয়, সেটা সমাধানের একটা বড় উপায় বলতে পারি যে একমাত্র উপায় সংলাপে বসা, আলোচনা করা। না বসে তারা যদি একে অপরের মতামতটা না জানতে পারে, তাহলে তো সংকট আরো ঘনীভূত হয়। বিশেষ চেম্বার আদালতের আদেশে কোটা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি রোববার বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আমরা রোববার দিন সকালবেলা আমরা এটা আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য। আশা করছি আদালত এই বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিবেচনা করে আদালত হয়তো এটা দ্রুত শুনানির ব্যবস্থা নেবেন। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। এদিকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। চলমান উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় মানুষের নিরাপত্তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। পূর্ব নির্ধারিত সময়ে রাজধানীতে আজ বিএনপি ও বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ হওয়ার কথা থাকলেও ডিএমপি নির্দেশনা মেনে সমাবেশ বাতিল করেছে আওয়ামী লীগ। তবে এখনও বিএনপি সমাবেশ বন্ধের কোনো তথ্য পাওয়া যায়নি। চলমান সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানিয়েছেন দেশবিরোধী শক্তি আগুন সন্ত্রাস চালাচ্ছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে পতাকা উড়ায় আওয়ামী লীগ। তাই ৭১-এর পরাজিত শক্তিকে কখনো ভয় করে না শেখ হাসিনা। চলমান সহিংসতা রোধে জামায়াত বিএনপিকে পরাজিত করে আবারও ঘরে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি জামায়াতের নৈরাজ্য রোধে স্ব এলাকায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি জামাত সন্ত্রাসীদের বিরুদ্ধে
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব। সেতুমন্ত্রী আরও জানান, জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস বন্ধ না হলে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে এবং আমাদেরকে এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে রাখা। নিরাপত্তার স্বার্থে নিজের সন্তানদের ঘরে রাখার জন্য অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। নিরাপত্তার স্বার্থে আপনার সন্তানকে ঘরে রাখুন। এ ব্যাপারে সকল অভিভাবক, শিক্ষক এবং বিবেকবান মানুষের সহযোগিতা আমরা কামনা করছি। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সারা দেশে চলা শাটডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেলে এ পর্যন্ত ভর্তি 100-ও বেশি গুরুতর আহত হন পুলিশ সদস্যরাও। বিলাল হোসেন ও তাইমুন রায়হানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সুমন তানভীর। ধাওয়া পাল্টা ধাওয়া, মাঝে মধ্যে চলছে বিরতিও। আর এভাবেই টানা প্রায় 24 ঘন্টা ধরে রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে প্রায় বসিলা পর্যন্ত বিক্ষুব্ধদের দমনে চেষ্টা করে যাচ্ছে পুলিশ। অনেক চেষ্টা করেও সংঘর্ষ থামানো যাচ্ছে না। একই অবস্থা রাজধানীর রামপুরা এলাকাতেও। প্রগতি সাউনির রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়। পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতিতেও পিছপা হচ্ছে না তারা। সংঘবদ্ধ ধাওয়া আইনশৃঙ্খলা বাহিনীকেই বেকায়দায় ফেলে দিচ্ছে। উত্তরা মহাখালী মিরপুর সায়েন্স ল্যাবেও রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রাবাড়ি এলাকা গত 3 দিন ধরেই অবরুদ্ধ। 3 দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। টিয়ার সেলে জবাব দিচ্ছে পুলিশও। আমরা যৌথভাবে যেটা চেষ্টা করছি যে কোনো প্রাণহানি যেন না ঘটে, মিনিমাম ক্যাজুয়ালিটি যেন হয়। একটা চলমান আন্দোলন, সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথমে এটা ছাত্রদের কোটা আন্দোলন ছিল, এখন আমি মনে করি যে সেটা কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। সংঘর্ষে গুরুতর আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাদের। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আহত ব্যক্তিরা সকাল থেকেই আসতে থাকেন ঢাকা মেডিকেলে। সকালে দেশের থেকে আসছে, নতুন রাস্তায় ছিল, ওখানে গুলি করছে। মেডিকেল কলেজ থেকে হাসপাতাল থেকে নিয়ে আসছি। সংঘর্ষ থামাতে পুলিশ ও র্যাবের সঙ্গে দুপুরের পর যোগ দেয় বিজিবির সুসজ্জিত সাজোয়া যান। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল থেকে শুরু করে রাবার বুলেট, প্রায় সব অস্ত্রই ব্যবহার করেছে পুলিশ। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। রাজধানীর গুরুত্বপূর্ণ এই যাত্রাবাড়ি পয়েন্টটি টানা প্রায় 60 ঘন্টা আন্দোলনকারীদের দখলে। রাজধানীর আরও কয়েকটি পয়েন্টেও শক্ত অবস্থানে আন্দোলনকারীরা। এই অবস্থায় সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি এখন দেখার অপেক্ষা। রাজধানীর যাত্রাবাড়ি থেকে সুমন তানভীর, RTV। এদিকে শাটডাউনের দ্বিতীয় দিনে বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় যানবাহন ও বিভিন্ন স্থাপনায় আগুন দেয় দুর্বৃত্তরা। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ আহত হন অর্ধশত। এর আগে সকাল থেকেই বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাশপুর ও সাইনবোর্ডে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে সিআইডি অফিস ও পাসপোর্ট অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুপুরে সাভারে ঢাকা রিচা মহাসড়কে থানা স্ট্যান্ড ও সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এছাড়া মাধবদ্বীপ পৌরসভা কার্যালয়ে দেয়া হয় আগুন। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বাস স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। জুম্মার নামাজের পর সিলেট নগরীর বন্দরবাজারে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষে 2 সাংবাদিক সহ 10 জন আহত হয়। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। কিশোরগঞ্জের ভৈরবের নিউ টাউনে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হয় সাংবাদিক সহ অন্তত 30 জন। এ সময় প্রাইভেট কার ও 2টি মোটরসাইকেলে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ভাঙচুর করা হয় ট্রেনের বগি।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে রংপুর সিটি কর্পোরেশন ভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে গুলির ঘটনা ঘটে। কুমিল্লা নগরীর নিমতলীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে 12 জন আহত হয়। এদিকে বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয়। থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, RTV। রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির ডাকা ঐক্য সমাবেশ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর আগে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীকে আটক করে পুলিশ। প্রেস ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, রাজধানীর পল্টনে কিছুক্ষণ আগের সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। সংস্কারের দাবিতে চলা আন্দোলনের মধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দলগুলোর ডাকা সমাবেশের কারণে দুপুর 1টা থেকেই পল্টন, বাইতুল মোকাররম সহ অত্র এলাকায় একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সকল রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য দলের কর্মীরা যখন প্রেস ক্লাবের উদ্দেশ্যে আসার চেষ্টা করছিল, তখন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সৃষ্টি হয়। আমরা দেখেছি যে দুপুর থেকেই এই এলাকায় পুলিশ, সাজোয়া গাউন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা এখানে দায়িত্ব পালন করেছেন এবং দফায় দফায় তাদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা তারা ইট পাটকেল ছুঁড়েছে এবং পুলিশও তাদেরকে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করেছে। দুপুর 1টার দিকে এই সংঘর্ষ চললেও আমরা দেখেছি যে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন এবং খেলাফতে মজলিসের কিছু নেতাকর্মী সেখানে সমাবেশ করে। শুরু থেকেই তারা শান্তিপূর্ণ সমাবেশ করলেও সেখান থেকে এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। পরবর্তীতে পুলিশও তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। আমরা দেখেছি পুরো পল্টন এলাকায় আজকের এই সংঘর্ষের কারণে একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়, একটি রণক্ষেত্রের রূপ নেয়। আমরা এখান দিয়ে তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখিনি। স্বাভাবিক যে জীবনযাত্রা, বিশেষ করে আজ শুক্রবার ছুটির দিন হয়, এমনিতে মানুষ কম বের হয়েছে, তারপরেও স্বাভাবিক যে জীবনযাত্রা ছিল আমরা সেটি লক্ষ্য করিনি। গাড়ি ঘোড়া সহ অন্যান্য যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। তবে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে। আমরা দুপুর 1টা থেকে যে সংঘর্ষের যে মাত্রা দেখেছি, এখন সে মাত্রাটা কমে আসছে। এখন মাঝে মাঝে সংঘর্ষ হচ্ছে। তো সব মিলিয়ে রাজধানীর পল্টন মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর বিটিভির কেন্দ্রীয় কার্যালয়ে আগুনের ঘটনায় প্রায় 18 ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সম্প্রচারে ফিরেছে। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু যন্ত্রাংশ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। অন্যদিকে মহাখালীর কেন্দ্রীয় ডেটা সেন্টারে দুর্বৃত্তের দেয়া আগুনে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এখনও বন্ধ রয়েছে। তবে যান্ত্রিক ক্ষতি কাটিয়ে দ্রুত সময়ের মধ্যেই ইন্টারনেট সেবা স্বাভাবিক করতে কাজ চলছে। সুফিয়ান ফারাবির রিপোর্ট। দুর্বৃত্তদের দিয়ে আগুনে পুড়ে গেছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ভবনের একাংশ। গতকাল বিকেলে বিটিভির প্রধান ফটক ভেঙে ঢুকে পড়ে আগুন সন্ত্রাসীরা। এতে ক্ষতিগ্রস্ত হয়ে সাময়িকভাবে সম্প্রচার বন্ধ ছিল রাষ্ট্রায়ত্ত এই টেলিভিশনটি। হাজার হাজার এই যেগুলো ভাঙলো, প্রথমে ঢুকে পড়ে একবারে একসাথে ঢুকছে, ঢুকে আমাদের ডিজি স্যারে মারলো, তারপরে ভিতরে পুরো আগুন লাগাই দিল, ট্রান্সমিশন বন্ধ। দেন আমাদেরকে বলতেছে যে আমাদের যদি পানা বাঁচতে চাই আমরাও যেন সেফ জোনে চলে যাই। অন্যদিকে দেশের কেন্দ্রীয় ডেটা সেন্টারেও আগুন দেয়া হয়। বিটিআরসি বলছে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডেটা সেন্টার, ফলে সারা দেশে বন্ধ ব্রডব্যান্ড সেবা। তবে সন্ধ্যার মধ্যে গ্রাহক সেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিটিআরসি। এদিকে তথ্য প্রতিমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেট সেবা চালুর চেষ্টা চলছে। আমরা ডেটা সেন্টারগুলোকে আপ অ্যান্ড রানিং করার চেষ্টা করছি, যেহেতু পুড়িয়ে দিয়েছে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সহিংসতা এড়াতে মোবাইল ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ রাখা হয়েছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। আগামীকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কর্পোরেশন লিমিটেড DMTCL। জননিরাপত্তার স্বার্থে এই সেবা বন্ধ থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলমান কোটা আন্দোলনের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ কমায় বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। কয়েকদিনের ব্যবধানে মানভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়। বেড়েছে ব্রি আর আটা, স্বর্ণা ও নাজিরশাইল চালের দামও। সবজির দামও ঊর্ধ্বমুখী। কেজি প্রতি দ্বিগুণের বেশি বেড়ে বাজার ভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 300 টাকা পর্যন্ত। প্রায় সব ধরনের মাছের দাম কমেছে বেশ খানিকটা। সেলিম মালিকের রিপোর্ট। স্বাভাবিকের তুলনায় শুক্রবার রাজধানীর কাওরান বাজারে ক্রেতার সমাগম বেশ কম। বিক্রেতারা বলছে সরবরাহ কমেছে পণ্যেরও, তাই দাম কিছুটা ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মিনিকেট বেচতাম আগে 66-67 টাকা, সেই মিনিকেট এখন 68-70 টাকা বিক্রি করা লাগে ভালো মানের। তারপর আটা আছে আপনার 54-55 টাকা। তারপরে স্বর্ণা আছে আপনার 50 থেকে 52 টাকা। বাজার ভরপুর সবজি থাকলেও বিক্রেতারা বলছে সরবরাহ কম, তাই দামও বেড়েছে বেশ খানিকটা। গেল কয়েকদিনে কেবল কাঁচামরিচের ঝাল বেড়েছে দ্বিগুণেরও বেশি। বাড়ছে মরিচের দাম। গত সপ্তাহে 1 কেজির দাম ছিল ধরেন 120 টাকা, এই সপ্তাহে হয়েছে 250-300 টাকা। বেগুন ছিল আপনার 80 হইতে 90 টাকা কেজি, বর্তমানে বেগুন হইলো আপনার 120 হইতে 130 টাকা কেজি গোলটা। আর হইলো যেটা আপনার গাজর গেছে সপ্তাহে ছিল আপনার 140 থেকে 150 টাকা কেজি, বর্তমানে হইলো 170 থেকে 180 টাকা কেজি। আলুর দাম নতুন করে না বাড়লেও বেড়েছে দেশীয় ও ভারতীয় পেঁয়াজের দর। ইন্ডিয়ান আগে ছিল 95 টাকা, আজকে 100 টাকা। আর দেশি পেঁয়াজ ছিল আগে 100 টাকা, এখন ওই জায়গা 110 টাকা। মাছে রয়েছে কিছুটা স্বস্তি। ইলিশ সহ অন্যান্য মাছে কমেছে 200 টাকা পর্যন্ত। এই মাছ গত সপ্তাহে বেশি 2300-2400 টাকা কেজি, আর আজকে বিক্রি করতেছি 1800 টাকা কেজি। গুড়া চিংড়ি 650 টাকা কেজি, 600 টাকা কেজি, এটা আসলে 800 টাকা কেজি। গলদা চিংড়ি 1000 টাকা কেজি, বাইলা মাছ 800 টাকা কেজি, এটা আসলে 1200-1000 টাকা কেজি ছিল। চাহিদা কমায় কমেছে গরুর মাংসের দামও। 780 টাকা করে ছিল, এখন বর্তমানে 750 টাকা কেজি। কাস্টমার নাই বাজারের ভিতরে, বেচা কিনা নাই কা। তবে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। গতকালকে ব্রয়লার বেচছি 65-70 টাকা কেজি, আর আজকে বেচতেছি 80 টাকা কেজি, 180 টাকা কেজি। পার কেজিতে 15 টাকা একদিনে বাইরে গেছে, কোনো মালের গাড়ি ঢুকতেছে না। সেলিম মালিক, RTV, ঢাকা। স্বাধীনতার 52 বছরেও শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ে খরস্রোতা সোমেশ্বরী নদীর উপর নির্মিত হয়নি ব্রিজ। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন 3 গ্রামের প্রায় 30,000 মানুষ। নির্বাচন এলেই সেতু করার প্রতিশ্রুতি দেয়া হলেও পরে আর সেটি আলোর মুখ দেখে না। যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রামে আত্মীয়তাও করতে চান না অনেকেই। শেরপুর থেকে মুগনিউর রহমান মনির পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। একটি ব্রিজের অভাবে মূল উপজেলা থেকে বিচ্ছিন্ন শেরপুরের খরস্রোতা সোমেশ্বরী নদীর অপর প্রান্তের খারাবুড়া, পোড়াবাড়ি, কোচপাড়া সহ 3 গ্রামের মানুষ। ব্রিজ না থাকায় খেয়া নৌকাই একমাত্র ভরসা তাদের। বর্ষায় পাহাড়ি ঢলে নদী পারাপার আরও বিপজ্জনক হয়। এলাকাবাসীর সহায়তায় চাঁদা তুলে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও পাহাড়ি ঢলে পানির তোরে ভেসে যায় সেটি। নদী পার হতে ঘটে নানা দুর্ঘটনা। শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য বাজারজাত সহ সব কাজেই ভোগান্তিতে পড়তে হয়। সংশ্লিষ্টদের কারো নজর না থাকায় নদীর কারণে হুমকিতে এলাকার একমাত্র ঈদগাহটিও। হাজার হাজার বাচ্চা মনে করেন স্কুলে যায় পড়তে, যখন পানি বেড়ে যায় স্বাভাবিকভাবে ওরা যাইতে পারে না, অনেকদিন ওদের স্কুল মিস হয়ে যায়। এখানে একটা ব্রিজ অবশ্যই দরকার। মেয়ে আছে, ডিগ্রি পাস ছেলে আছে, বলে যে নদীর বলো কি বিয়ে সাথী দেয় না। আমরা এমন কষ্টে আছি, কয়ের শেষ নাই। পার হওয়ার সময় অনেক লোকজন মারা যায়, আমরা খুঁজেও পাই না। 52 বছর হয় এই অবস্থা চলতেছে, বোঝার নাই। বিভিন্নভাবে আমরা ভোগান্তি বহন করি। গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে অনুমোদন পেলেই ব্রিজটি নির্মাণ করার কথা জানিয়েছে এলজিডি। নতুন করে আশ্বাস দিয়েছেন শেরপুর 2 আসনের সংসদ সদস্য। অলরেডি আমরা সাপোর্টিং রুরাল ব্রিজের আন্ডারে প্রস্তাব পাঠিয়েছি, অনুমোদন হলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এটা আরও আগে হওয়া প্রয়োজন ছিল। মাননীয় সেতুমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন খুব দ্রুতই ব্রিজটা আমাদের হয়ে যাবে এবং টেন্ডার হবে অল্প সময়ের মধ্যে। আর প্রতিশ্রুতি নয়, মানুষকে একটু শান্তি দিতে দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি এলাকাবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV। টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। স্থানীয় বাসিন্দারা জানান, দিনে রাতে এলাকা ভেদে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে গরমে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পড়াশোনা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া উৎপাদন কমে যাওয়ায় লোকসানের মুখে কারখানা মালিকরা।
টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বিদ্যুৎ এই আসে এই যায়, তীব্র গরমে অতিষ্ঠ টাঙ্গাইলের ঘাটাইলের বাসিন্দারা এমনটাই বলছেন। তারা জানান, ঘাটাইলের বেশ কয়েকটি গ্রামে 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে মাত্র 6 ঘন্টা। মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে রাইস মিল ও শিল্প কারখানার উৎপাদন কমে গেছে। শ্রমিকরা বলছেন, পণ্য সরবরাহে আগের চেয়ে বেশি সময় লাগছে, এতে কমে গেছে আয়। 1 ঘন্টা দিলে 2 ঘন্টা দিতে পারে না, এই অবস্থায় আমাদের প্রোডাকশনের খুব সমস্যা হইতেছে। চতুর্দিকে ধান জমা হয়ে আছে, চাউল জমা হয়ে আছে, মানে আমরা ছাড়াই করতে পারি না, আমাদের ঠিকমতো সংসার চলতেছে না। কারখানা মালিকরা জানান, বিদ্যুৎ না থাকায় দিনে লম্বা সময় জেনারেটর চালু রাখতে হচ্ছে, এতে বাড়ছে উৎপাদন খরচ, শেষ পর্যন্ত যা যাচ্ছে ভোক্তার কাঁধে। এখানে আমাদের প্রোডাকশন নেমে এসে অর্ধেকের নিচে, সেক্ষেত্রে আমাদের শ্রমিকদের আমরা লেবার বেতন ঠিকমতো দিতে পারছি না। আমাদের 24 ঘন্টার মধ্যে প্রায় 15-16 ঘন্টা আমাদের জেনারেটর চালাতে হচ্ছে। অর্ডার যারা দেয় তাদের কার্ডটা ঠিকমতো বুঝাই দিতে পারি না। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেকটা বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। বর্তমানে এখনো 20 মেগাওয়াট আমাদের দৈনিক সর্বোচ্চ চাহিদা। সেই 20 মেগাওয়াটের বিপরীতে আমরা বরাদ্দ 10 থেকে 14 মেগাওয়াট বা 15 মেগাওয়াট পর্যন্ত আমরা পেয়ে থাকি, যার কারণে আমাদেরকে লোডশেড দিতে হয়। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন ঘাটাইলের বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে শেষ হল রিপাবলিকান পার্টির 4 দিনের জাতীয় সম্মেলন। বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপত্র গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন গ্রহণের পর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসীর বিষয়ে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি। গেল সোমবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে প্রতিদিনই গুলি লাগা কান নিয়ে উপস্থিত ছিলেন ট্রাম্প। শুনলেন তাকে নিয়ে দেয়া একের পর এক বক্তৃতা। ট্রাম্পের উপর হামলার পর থেকে রিপাবলিকানদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। ইউরোপের দেশ ফ্রান্সে হামলায় 3 শিশুসহ 7 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এক প্রতিবেদনে তথ্য জানায় বার্তা সংস্থা AFP। সেই সঙ্গে এই হামলায় বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কি কারণে এই হামলা ঘটেছে তা পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। ভারতের উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 4 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। চণ্ডীগড় থেকে রওনা হয়ে ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর পূর্ব রেলের মুখ্য গণসংযোগ আধিকারিক পঙ্কজ সিংহ। হতাহতদের উদ্ধারে কাজ চলছে বলে নিশ্চিত করেছেন তিনি। গাজায় ইসরায়েলের বর্বরতা চলছেই। মধ্য গাজার আবাসিক এলাকা এবং শরণার্থী শিবিরে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছে অন্তত 10 জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজার ড্রেনেও পোলিও ভাইরাস শনাক্ত করেছে তারা। এতে করে গাজার বসবাসরতদের মধ্যে তৈরি হয়েছে বিকলাঙ্গতার ঝুঁকি। এদিকে গাজায় পানি সরবরাহ 94% পর্যন্ত কমিয়ে দিয়েছে ইসরায়েল। এর ফলে সেখানে দেখা দিয়েছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। গেল 7 অক্টোবর থেকে ইসরায়েলের বর্বরতায় এ পর্যন্ত নিহত অন্তত 38,848 নিরীহ ফিলিস্তিনি। এর মধ্যে 16,172 জনেরও বেশি শিশু। বাংলাদেশের ফুটবলকে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে যথাযথ পরিকল্পনা দরকার বলে মনে করেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। সেই সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা তরুণ ফুটবলারদের পর্যাপ্ত নার্সিং করা প্রয়োজন বলে জানান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আর সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন জাতীয় দলকে শক্তিশালী করতে ক্লাবগুলোকে নিতে খেলোয়াড় তৈরির উদ্যোগ। সাব্বির আহমেদের ক্যামেরায় নাজমুস সাকিবের রিপোর্ট।
স্বাধীনতার অর্ধশতক পার হলেও দেশের ফুটবল এখনো পিছিয়ে রয়েছে। সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে কোচিং স্টাফ, পরিবর্তন এসেছে খেলোয়াড়েও, শুধু বদলায়নি দেশের ফুটবলের রূপ। ফিফা র্যাঙ্কিংয়ে একসময় বাংলাদেশের পেছনে অবস্থান করলেও এখন নেপাল, মালদ্বীপ, ভুটানের অবস্থানও বাংলাদেশের উপরে। সময়ের সাথে কয়েক দফা পিছিয়ে জামাল ভুঁইয়াদের স্থান হয়েছে 184-তে। দেশের ফুটবলকে এমন দুরবস্থা থেকে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা। বাংলাদেশে অনেক ট্যালেন্ট ফুটবলার আছে, তো আমার কাছে মনে হয় প্রপার প্ল্যান দরকার, প্রপার নার্সিং দরকার। আমাদের বেছে নিতে হবে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যারা ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমকে সার্ভ দিবে, বাইরে খেলবে এক্সপেরিয়েন্সের জন্য, এবং দেশে যখন দেশের খেলা খেলবে তখন দেশকে ভালো পারফরমেন্স দিয়ে সাহায্য করবে। বাংলাদেশে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, তাদের পূর্ণ নার্সিং করলে ভবিষ্যতে ফুটবলের বিশ্ব আসরে দেখা যেতে পারে লাল সবুজের পতাকা, এমনটাই মনে করেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আমাদের এখন অনেক ভালো ফুটবলার আছে যারা দেশকে রিপ্রেজেন্ট করছে এবং তাদের ফিউচার অনেক ভালো, তাদের ভিতরে অনেক ট্যালেন্ট বা মেধা সবই আছে, তো তারাই হয়তো বা পারবে যে আমাদের বাংলাদেশকে আরো সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিতে। আর সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন জাতীয় দলকে শক্তিশালী করতে হলে ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে, নিতে হবে খেলোয়াড় তৈরির উদ্যোগ। খেলোয়াড় তৈরির জন্য যেই কার্যক্রমগুলো প্রয়োজন সেগুলো কিন্তু ক্লাবগুলো করছে না, যার জন্য পাইপলাইন এবং আমাদের অন্যদিকে তাকাতে হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়ারের ক্ষেত্রে। ফুটবল বোদ্ধাদের মতে শুধু প্রবাসী ফুটবলার নয়, দেশের ফুটবলকে আলোর পথে নিয়ে যেতে হলে মানসম্মত ফুটবলারের প্রতি মনোযোগী হতে হবে সংশ্লিষ্টদের। নাজমুস সাকিব, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদে এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।